বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ যে আয়োজন করেছে সদস্য পদ ফর্ম বিতরণ এবং একই সঙ্গে সদস্য নবায়ন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা, এই সভার সংগ্রামী সভাপতি বিগত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলনে যে নেতৃত্বের ভূমিকা পালন করেছে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, আজকে এখানে উপস্থিত আছেন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক যারা রফিকুল আলম বকুল, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব রফিকুল আলম মজনু, উত্তরের সভাপতি জনাব আমিনুল হক এবং দক্ষিণের সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, সাধারণ সম্পাদক উত্তরের মুস্তফা জামান সাহেব এবং আজকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্রদের মহানগরের লড়াকু সৈনিকেরা, ছাত্র দলের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটা ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদটা হচ্ছে অনেকদিন পরে আমি যে কথাটা নিয়ে প্রায় বলতাম, উত্তর দক্ষিণ স্লোগানটা আমাকে শুনতে হয়নি। এটা একটা বিরাট লিপ ফরওয়ার্ড। আমি মনে করি যে এটা একটা সংস্কৃতির ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে ছাত্র দলের এটা একটা অনেক বড় একটা উত্তরণ। আমি আশা করব যে এই ধরনের পজিটিভ বিষয়গুলোকে নিয়ে তারা আরো কাজ করবে। খুব ভালো লেগেছে, একটা অত্যন্ত সুশৃঙ্খল একটা আয়োজন এখানে করা হয়েছে, সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে তারা শুরু করেছে নতুন ছাত্র ছাত্রীদেরকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করবার। এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত ইতিবাচক একটা কর্মসূচি। আমি মনে করি যে এই কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রদলের পরিসর আরো বাড়বে এবং জ্ঞান চর্চার পরিধিটা আরো বাড়বে। যে কথাটা আগেই বলে দিতে চাই যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে একই সঙ্গে বাংলাদেশের নির্মাণের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করেছে সবসময়। এই দেশে যা কিছু মহৎ, যা কিছু মহান, তার অর্জন কিন্তু ছাত্রদের হাতে। সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, যা 21 ফেব্রুয়ারি কয়েকদিন পরেই শুরু করে সর্বশেষ এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যে বিজয়, সবকিছু কিন্তু সম্ভব হয়েছে এই ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করবার জন্য। আমাদের সব মিটিংয়ের মধ্যে, বক্তব্যের মধ্যে আমি প্রায় বলতাম যে কোথায় ছেলেরা, কোথায় সেই তরুণেরা যারা বাংলাদেশের পরিবর্তন করে এনেছে, যারা বাংলাদেশের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, যারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আমার সেই স্বপ্ন, সেই ডাক সফল হয়েছে। আমি দেখেছি যে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা কিভাবে বুকের রক্ত দিয়ে তারা সেই ফ্যাসিস্টকে হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য সামনের দিকে নিয়ে এসেছে। এবং এই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা
নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ প্রথম থেকেই যখন আমরা এই আন্দোলন শুরু করি, সেই বহু 15 বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু ছাত্রদল তার ভূমিকা রাখছে। আর এই শেষ সময়ে শুধু 36 দিনে তার ফ্যাসিস্টটা উঠে যায়নি, 15 বছরের আন্দোলনে, ত্যাগে, রক্তে কিন্তু ফ্যাসিস্টদেরকে হারতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই 36 দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ পর্যায়ে, সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে। আমরা কি হিসাব দেখেছি আমাদের, সেই হিসাবে দেখেছি যে প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। আমি আমার ঠাকুরগাঁ জেলার কথা বলতে পারি, 9 জন যে শহীদ হয়েছে, সেই 9 জনের মধ্যে 7 জনই হচ্ছে আমার ছাত্র দলের ছেলে। তাই এ কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না, আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার, তথ্যগুলো নেওয়া দরকার, তারপরে সে কথাটা বললে সেটা ভালো হবে। আজকে একটা অত্যন্ত ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি এখন, এবং এই ক্রান্তিকালটা হচ্ছে যে একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী অবস্থান থেকে, একটা শাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে। গোটা দেশের মানুষ এখন সেইটাই চায় যে অতি দ্রুত যেন তারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি, কারণ আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়ার। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনার ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, হুইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, এটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তা নাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে, সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11
যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1/11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবেন না। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমাদের ছাত্রদের ক্ষেত্রে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই। জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে। তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারবো যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারবো, যখন পৃথিবীর রাজনীতির ইতিহাস জানতে পারবো, যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কি সমস্যা বাবা? এখন এই কথাগুলো আমি বারবার এই জন্য বলছি যে আমাদের শুধুমাত্র ওই আন্দোলন, শুধুমাত্র আপনার সংগঠন এটা বললেই চলবে না। সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান চর্চাটা করতে হবে, এবং জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র। তা নাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে, জানতে হবে, প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট। আমি সে অনেক আগে, তোমাদের বহু আগে 60-এর দশকে আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সময়ে আমাদের সংগঠন সেল তৈরি করতে, স্টাডি সেল, পড়াশোনার জন্য সেল গঠন করা হতো। সেখানে পড়াশোনা হতো, পরীক্ষা হতো, তারপরে প্রমোশন হতো। পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে। এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদের মধ্যে, তাহলে নিঃসন্দেহে ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। আমি এই অনুরোধ রাখবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে। গোটা পৃথিবী এখন একটা বলা যেতে পারে ট্রানজিশনাল পিরিয়ডে আছে। ডান দিকে যাচ্ছে, বাম আর ডান দিকে যাচ্ছে তারা, অর্থাৎ কিছুটা উগ্রবাদ, কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া, কিছুটা সাধারণ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য যেন রাষ্ট্রগুলো সেই দিকে যাচ্ছে এবং জনগণও সেই দিকে যাচ্ছে। কারণ সাম্প্রতিককালে যে ভোটগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখলাম যেমন এমন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন যারা ঠিক জনগণের পক্ষে লোক নন। আজকাল তোমরা খেয়াল করে দেখবে যে আলোচনা হয়, যে কথাবার্তা হয়, সেখানে সাধারণ মানুষের কথা খুব কম থাকে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, যার আদর্শের উপর ভিত্তি করে তোমরা ছাত্র সংগঠন করছো, ছাত্রদল, তিনি কিন্তু পুরোপুরিভাবে ওই সাধারণ মানুষের মানুষ ছিলেন। তার প্রতিটি কাজে, তার প্রতিটি কথায় ওই সাধারণ মানুষের উন্নতি কি করে হবে, তার আয় কি করে বাড়বে, তার সন্তানেরা কিভাবে ভালো থাকবে, এই যে চিন্তা, এই চিন্তা তিনি করতেন। যার ফলে তিনি যখন গণতন্ত্রে ফেরত আসলেন, সেই ফেরত আসার পরে প্রথম কাজ তিনি নিয়েছিলেন সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রথম যে কাজটি তিনি করেছিলেন, যে তার আগে বাংলাদেশ ছিল একটা বদ্ধ অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলে একটা ভুল ধারণা দিয়ে সমস্ত মানুষের যে মেধা আছে, তার যে নিজেকে বিকশিত করবার যে ক্ষমতা আছে, তার নিজে যে উদ্যোগী হওয়ার যে ক্ষমতা আছে, তার নিজে যে বিনিয়োগ করবার ক্ষমতা আছে, সেটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে পরিবর্তন করে বেসরকারি খাতে বিনিয়োগ, মুক্ত বাজার অর্থনীতি চালু করেছেন। ফলে কি হয়েছে, অর্থনীতিতে একটা নতুন ধারা, একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে, যে ধারার মধ্য দিয়ে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন।
শেখ মুজিবুর রহমান সাহেবের সময়ে তাদের দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষাধিক মানুষ না খেতে পেয়ে মরে গিয়েছিল। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরে অতি অল্প সময়ের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত হয়ে গেলাম আমরা। এটা শুধুমাত্র তার যে বিপ্লবী চিন্তা ছিল, যে কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, সেই কৃষি বিপ্লব তিনি সফল করেছেন। তিনি নিজে গ্রামে গ্রামে ঘুরতেন, রাস্তায় রাস্তায় চলতেন। এটা ছিল তার খাল খনন কর্মসূচি। আরেকটা কাজ ছিল যেটা দিয়ে তিনি সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতেন, অর্থাৎ দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের অবস্থার পরিবর্তনের জন্য সেই কাজগুলো তিনি করেছিলেন। শিক্ষা, এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার করেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। শিক্ষার কমিশন নাই, শিক্ষার উন্নয়ন কিভাবে হবে তার কমিশন নাই। আর একটু পানি দিতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোনো খাত হয়ে থাকে সেটা হচ্ছে শিক্ষা খাত। তোমরা ভালো বলতে পারবে আমার চেয়ে। আমাদের ছেলেরা এখন এমবিবিএস পাশ করে বিদেশে সরাসরি ভর্তি হতে পারে না, কারণ তারা মনে করে যে এখানে এমবিবিএস পাশ, যেটা এমবিবিএস পড়াশোনা হয় সেটা সঠিক হয় না। আমাদের ছেলেরা যারা এখান থেকে মাস্টার্স করে যায় বিদেশে পড়ার জন্য যেতে হবে, তাদেরকে আবার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, বিভিন্ন রকম টেস্ট দিতে হয়, দিয়ে তারপর তারা যায়। অথচ এর আগে ছিল এই বিষয়গুলো ছিল না, কারণ শিক্ষার ব্যবস্থাটা এমন ছিল যাতে করে সত্যিকার অর্থেই একটা ছাত্র সে যেন সর্ব বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করতে পারে, সেই কাজগুলো তারা করেছিল। এবং এটাকে কতদূর গুরুত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি মেধাবী ছাত্রদের নিয়ে সমস্ত প্রতিষ্ঠান থেকে তিনি জাহাজে করে সমুদ্র দেখতে নিয়ে গিয়েছিলেন। সমুদ্র শুধু দেখার জন্য নয়, ওইখানে বসে যে সমুদ্রের নিচে কি সম্পদ আছে, সমুদ্র যে কি একটা বিশাল একটা অঙ্গন ক্ষেত্র, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হতে পারে, যেটাকে এখন বলা হচ্ছে যে ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি বলা হচ্ছে না, এই ব্লু ইকোনমির মূল এই সমুদ্র। সে কবে, সেই ৭৮ সালে, ৭৯ সালে, ৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা দেখেছিলেন। এই জন্যই তাকে আমরা বলি যে ক্ষণজন্মা একজন নেতা, যিনি ভবিষ্যৎ দায়িত্ব। আজকে আমি ছাত্রদলকে বলবো, আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকেও বলবো, উনিও চেষ্টা করেছেন এর আগে অনেকবার, বিভিন্নভাবে অনেক যে কক্সবাজার নিয়ে গেলেন একবার বহু আগে, সেখানে তিনি ছাত্রদলকে নিয়ে বসেছিলেন। আমরা বলবো যে উনি যে দেশে ফিরে আসবেন, যখন তিনিও নিশ্চয়ই যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, তিনিও আমাদের মেধাবী ছাত্রদেরকে সঙ্গে নিয়ে এই ধরনের কর্মসূচি নেবেন। এই কথা একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অনেক আস্থা রাখেন। আস্থা রাখেন এই জন্যে যে তোমরা হচ্ছে ভবিষ্যৎ, তোমরা হচ্ছে রিক্রুটিং গ্রাউন্ড। বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদল একটা মেধাবী সংগঠন হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা, এই যে তোমাদের বকুল ভাইরা থেকে শুরু করে যারা আছেন, সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট। আমি নই, কিন্তু আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, কারণ তখনও ছাত্রদল তৈরি হয়নি। আমি যখন ছাত্র, তখন তো পাকিস্তান আমলে, আমি তখন ছাত্রদল তার অনেক পরে তৈরি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক পরে, আমরা যুদ্ধ করেছি। একটা কথা আমি শেষ কথা তোমাদের বক্তব্য দীর্ঘ করবো না। এই লড়াইটা আমাদের কিন্তু এখন একটা অত্যন্ত একটা ক্রান্তিকালের লড়াই এসে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, টলারেন্স এবং মেধার চর্চা করা। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি, যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। যুদ্ধটা কোথায় গেছে? সাইবার ক্ষেত্রে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, এইখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে, তাই না? আমার ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়,
দেখবে যে ওরা অতি দ্রুত সেই সংস্থাগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, ভাবে এটাই বোধহয় সত্যি, তাই তো নাকি? এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও, শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। আমরা যারা বয়স্ক মানুষ, আমরা বিএনপি করি, আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না, কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো, তাই না? কি বোঝো না? না, ওইখানে লড়াইটা ওইখানে চালাও। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাই আমি অনুরোধ করব যে আজকে ছাত্রদল একটা নতুন একটা সুযোগ পেয়েছে নিজেকে নতুন করে তৈরি করবার। আমি শুরুটা খুব ভালো দেখলাম আজকে, সেই বলে আমি বলতে চাচ্ছিলাম যে আমার খুব ভালো লাগছে যে আজকে উত্তর দক্ষিণ স্লোগান হচ্ছে না। এটা আমার জন্য খুব আনন্দ। আমার মনে হয় যে এতদিন যে কথা বলেছি সেটা অন্তত একটা আমি দেখলাম যে ইমপ্লিমেন্টেড হয়েছে। কারণ ছাত্রদল এরা আমার উত্তর দক্ষিণ কি, তাই না? আর আমরা যে স্লোগান দিই মাঝে মাঝে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বলি না, এটাও দরকার নাই। আমাদের ভাই একজনই তারেক রহমান, তাই না? আমাদের নেত্রী একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দার্শনিক আমাদের প্রতিষ্ঠাতা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। মাঝখানে আর কোনো ভাইটাই নাই, কিন্তু ডিসিপ্লিন আছে। আজকে আমাদের ছাত্রদলের নেতা রকিব, রাসেল এবং অন্যান্য নেতা যারা আছে তাদেরকে সবসময় মেনে চলতে হবে, সব জায়গায় নেতৃত্ব মানতে হবে, অর্থাৎ একটা সুসংগত রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। এবং সেটা আমাদের চিন্তার মধ্য দিয়ে। পড়াশোনা করে আমরা বলবো যে কেন আমরা ছাত্রদল করি, পড়াশোনা করে বলবো যে কেন আমরা পরিবর্তন চাই, পড়াশোনা করে আমরা বলবো যে ফ্যাসিস্ট কারা আর আমরা গণতান্ত্রিক কারা, কেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। এটা আমরা আমাদের মেধা দিয়ে আমরা নিয়ে আসবো। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সামনে এখন নতুন জগৎ, নতুন দিগন্ত। এই দিগন্তে তোমাদের নতুন করে অবস্থান নিতে হবে, তোমাদের ভবিষ্যৎকে তোমাদের তৈরি করতে হবে, ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে ছাত্র রাজনীতির ক্ষেত্রে। এটা সবসময় মনে রাখবে। এটা একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে, শুধু মহল্লা ভিত্তিক সংগঠন করলে হবে না। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন যদি না করো তাহলে কিন্তু হবে না। ওই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে নেতৃত্ব দিতে হবে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের সংসদ নির্বাচনে জয়লাভ করতে হবে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে তুমি সাহিত্য প্রতিযোগিতায় এগিয়ে যাবা, এক্সটেম্পোর স্পিচে এগিয়ে যাবা। এই বিষয়গুলো না হলে তোমার যে বিকাশটা হবে না। আসো, আমরা ছাত্রদলের নেতৃত্বে সেই জিনিসগুলো দেখতে চাই। যখন তারা এই ধরনের কোনো কর্মসূচি নেবে, আমি মনে করবো যে সেটা জাতির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড়। কারণ তোমরাই তো হচ্ছে ভবিষ্যৎ, তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে। চাকরিতে বলো, রাজনীতিতে বলো, অর্থনীতিতে বলো, ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বলো, তোমাদেরকে সেই নেতৃত্বটা সামনে নিতে হবে। আমি সব শেষে আবারও ছাত্রদলের যে সাফল্য সেটা কামনা করছি, আর এই প্রত্যাশা করছি যে ছাত্রদল বিএনপিকে নেতৃত্ব দেবে, এইভাবে সে তৈরি হবে, এইভাবে সে নেতৃত্ব তৈরি। এই কথা বলে তোমাদের এই আজকে সফল হোক, মহানগরের ফর্ম বিতরণের সফল হোক, এবং তোমরা অনেক বেশি ছাত্র সংগঠন তৈরি দেওয়া সেটা আশা করি। সব শেষে এই কথা বলে শেষ করতে চাই, আসো আমরা সবাই মিলে, সেই বৃদ্ধ আর তরুণ কিশোর সবাই মিলে আমরা একটা বাসযোগ্য বাসভূমি বাংলাদেশ গড়ে তুলি, যেটা আমাদের ধন্যবাদ।